বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন অর্থনীতিবিদ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রাক্তন লিড ইকোনমিস্ট। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন ডক্টর পারভেজ ইমদাদ। আমার বসা তিনি ডানের রয়েছেন মিস্টার মামুন রশিদ, একজন ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত, কিন্তু তার বাইরেও আর তার নানা পরিচয় রয়েছে, অর্থনীতির বিশ্লেষক, লেখক। তিনিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গেও দীর্ঘদিন নানা কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এবং আছেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা দীর্ঘদিন যাবতই বাংলাদেশের রাজনীতি অর্থনীতি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে ২৪-এর রাজনীতি অর্থনীতি এক ধরনের স্ট্যাবল অবস্থার মধ্যে আনবার একটা চেষ্টা আছে, ফিক্স করবার চেষ্টা আছে, এবং সেটা হয়নি। অনেকেই নিরাশ করেছে নানাভাবে। যদিও এখন সামনে নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিটাকে ফিক্স করবার একটা চেষ্টা আছে, কিন্তু অর্থনীতির কি হবে বা অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কিছু কিছু রিফর্মের কথা আমরা শুনেছি, কিছু কিছু কোথাও কোথাও রিফর্ম হয়েছে। কেউ কেউ আর্থিক খাত, ব্যাংকিং খাত এগুলো নিয়ে সন্তুষ্ট, কেউ কেউ মনে করেন অর্থনীতি আগের চেয়ে খানিকটা আগে এতটাই খারাপ অবস্থা ছিল সেখান থেকে কিছু কিছু ঠিকঠাক করবার একটা চেষ্টা আছে। কিন্তু সামগ্রিকভাবে কি হচ্ছে এবং সামগ্রিকভাবে যা হচ্ছে সেটা আবার কতটা টেকসই হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। কারণ বাংলাদেশে অনেক কিছু আমরা অ্যাডহক বেসিসে করার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত কোনো কিছুই টেকসই বা সাস্টেনেবল করা সম্ভব হয় না। ডক্টর পারভেজ ইমদাদ, আপনি যদি আলোচনাটা শুরু করেন, তারপরে মিস্টার মামুন রশিদ। ধন্যবাদ জনাব জিলুর রহমান, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। জনাব মামুন রশিদ, আপনাকে শুভেচ্ছা এবং আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। জি, এখন একটি খুব গুরুত্বপূর্ণ সময় গণতান্ত্রিক ব্যবস্থার দিকে উত্তরণের এবং সামনে নির্বাচন। সেদিক থেকে অর্থনৈতিক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রযোজ্য, এবং আমার মনে হয় এখন এই বিষয়ে আমাদের যে ইকোনমিক কনস্ট্রেন্টসগুলো অর্থনৈতিক উন্নয়নে এবং প্রবৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নে যে বাধাগুলো ছিল, যে চ্যালেঞ্জগুলো ছিল, সেগুলোকে সামনে রেখে ওগুলোকে অ্যাড্রেস করা যতটুকু সম্ভব এবং আগামী দিনগুলোতে কি কার্যক্রমের মাধ্যমে সেক্টর হোক বা সেক্টরের বাইরে ওভারঅল থেমেটিক এরিয়াজে হোক, মানুষের যাতে সম্পৃক্ততা ভিত্তিক উন্নয়ন হয়, মানুষ জনসম্পৃক্ততা, মানে যেই উন্নয়নে মানুষের অংশীদারিত্ব থাকবে, মানুষ সুফল পাবে, মানুষ আগ্রহ পাবে, মানুষ জানবে, আমি এইটার উপর জোর দিচ্ছি। সেই প্রসঙ্গে আমি যে খুব সংক্ষেপে জিলুর সাহেব, আমি এখানে একটি কোটেশন, যে গ্রোথের প্রবৃদ্ধির যে আমরা কনভেনশনাল যেটা দেখেছি, ক্যাপিটালের রোলটা বেশি ওখানে, হিউম্যান অ্যান্ড ফিজিক্যাল ক্যাপিটাল। এরপরে আমরা এই নিয়ে বিশ্লেষণ দেখেছি, কিন্তু সর্বশেষ যেই গ্রোথ থিওরিগুলো আসছে, লেটেস্ট নিউ গ্রোথ থিওরি, নতুন প্রবৃদ্ধি তত্ত্ব, তাতে যেটা বলা হচ্ছে যে দীর্ঘমেয়াদী এবং ইনক্লুসিভ, সাস্টেনেবল এবং ইনক্লুসিভ, আমরা তো সাস্টেনেবল থেকে পরে ইনক্লুসিভ এবং এখন দুটো সমন্বয় গ্রোথকে দেখছি, এই দুটোর অর্জন করতে গেলে যেটা দরকার, ওরা বলছে কিছু ইন্ডিজেনাস ফ্যাক্টার্স, নিউ গ্রোথ থিওরি বলছে, এর মধ্যে নলেজ, ইনোভেশন অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল। এটাকে এখানে নট অনলি ফিজিক্যাল ক্যাপিটাল অর লেবার। তো এইটাতে দেখা যাচ্ছে যে অ্যাডাম স্মিথ, কেন্স, মার্কস তাদের থেকে বেশ অনেক দূরে চলে এসছে গ্রোথ থিওরিগুলোর মূল্যায়ন এবং গ্রোথ থিওরিগুলোকে কীভাবে আমরা দেখি এবং দেখতে চাই। 2 বছর আগে নোবেল পুরস্কার একজন পেলেন অর্থনীতিতে, উনি একটা খুব সুন্দর, আমি ওনার লেখাটা মানে পড়ছিলাম, ইনস্টিটিউশনাল নলেজ অ্যান্ড ইনস্টিটিউশনাল ইফেক্টিভনেস ছাড়া গ্রোথ সাস্টেনেবল হবে না। আমার খুব ভালো লাগলো। আমি ভদ্রলোকের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, দেখা হয়নি এখনও। আমাদের বাংলাদেশের ব্যাপারে আমি এইটার ব্যাপারে কিছু লিখতে বা কাজ করতে আপনাদের সহায়তা জিল্লু সাহেব। আপনার এই প্রসঙ্গে বলি যে ওই কিছুদিন আগে যে আপনার অনুষ্ঠান, যেটা মানে বে অফ বেঙ্গল কনভারসেশনস হলো, ওখানে অনেকগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় উঠে এসছে। তো হোয়াট আই এম ট্রাইং টু সে, গ্রোথটাকে একটা সর্বাঙ্গীনভাবে দেখা, এইটাকে নতুনভাবে দেখার আমি বলবো এই অর্থে যে এইটা আগে একটা আবদ্ধ অবস্থায় ছিল, গ্রোথ সঙ্গে মানুষের সম্পৃক্ততা কম ছিল, মানুষের কল্যাণের জন্য কি করা হচ্ছে মানুষ তা জানতো না। কিন্তু সম্পৃক্ততার গ্রোথ যেটা, এই মডেলটা, এটাই বোধহয় মিন করতে চেয়েছে তারা।
আর আমাদের মতো দেশে এটা আরও বেশি দরকার এবং মানে প্রযোজ্য। এইটা বলে আমি এবং আমি মনে করি নিউ গ্রোথ থিওরি ফর রেলিভেন্স ইন কান্ট্রিজ লাইক আওয়ার্স এই সম্পর্কে আমাদের আরও বিশ্লেষক মামুন সাহেব আছেন, ওনার লেখাগুলো পড়ি আমি মাঝে, খুব সুন্দর লেখেন এবং খুব উন্নত মানের বিশ্লেষণ। আমার মনে হয় আমাদের গবেষকরা, আমাদের সে আপনার মতো যারা আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে লিড করছেন, গবেষণা করছেন, এবং আমাদের রাজনীতিবিদরা যারা মানুষকে রিপ্রেজেন্ট করেন, একটু আরও বেশি করে ডায়ালগ যেটা আপনারা আয়োজন করেন এবং করছেন দরকার, যাতে লেটস লুক অ্যাট থিংস উইথ এ ভেরি ওপেন মাইন্ড সো দ্যাট উই ক্যান রিয়েলি ডেলিভার দ্য বেনিফিটস অফ গ্রোথ। এটা অনেক ডাইমেনশন আছে, অনেক সময় নেবে, আমি সেটা যাচ্ছি না। এই মুহূর্তে যদি আপনি সামনের দিকে আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে কতগুলো জিনিস আমাদের এখন যদি চ্যালেঞ্জগুলো আমরা আইডেন্টিফাই করি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, প্রবৃদ্ধিটাকে ধরে রাখতে হবে এবং প্রবৃদ্ধিটাকে বাড়াতে হবে। এখন তো কমেছে কিছুটা, এটা স্বাভাবিকভাবে একটু যেটা হয়, কিন্তু এখন এটা জন্য সরকার চেষ্টা করছেন এবং এটা মিনিমাম 8-এর উপরে 10 ডাবল ডিজিটে তো আমাদের অনেক দিনের স্বপ্ন, কিন্তু এইটা 7.5 পর্যন্ত আমরা গেছি, 8, 8.5, 9, 10 এটা আগামী 5 বছর যেই সরকার চালাবেন তাদের নিশ্চয়ই এটা অর্জনে সচেষ্ট হবেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমি বাংলাদেশ ব্যাংকের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং গভর্নর আহসান হাবিব মনসুরের ব্যাপারে তার বক্তব্যগুলো আমি দেখেছি, আমি বিদেশে থাকতেও দেখেছি, এখন ঢাকায় সফরে এসে আমি অনেক একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি, আমার সঙ্গে কথা হচ্ছিল সেদিন। কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ একটা সাময়িক ব্যাপার নয়, এটা মানুষের ক্রমাগত প্রত্যাশা। অ্যান্ড এটার জন্য আমাদের আরও বেশি ভিতরে যেতে হবে যে মুদ্রাস্ফীতি কী কারণগুলোতে হয় এবং পলিসি ইন্টারভেনশনস কীভাবে হলে মানুষ স্বস্তির সঙ্গে সিচুয়েশনটা নিজের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রয় করতে পারবে। এখন এখানে আমি যেটা জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানো বলাটা যত সহজ, এটা ইমপ্লিমেন্ট করতে গেলে এটা করা যায়, নিশ্চয়ই করতে হবে এটা। সেটা জনগণের জন্যই তো দেশ, সরকার। কর্মসংস্থান একদিকে, আরটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ। এখন কর্মসংস্থান সরকারের পক্ষে একা দেওয়া সম্ভব হবে না, এখানে আমি মনে করি আমাদের প্রাইভেট সেক্টরের আরও ব্যাপক ভূমিকা থাকা দরকার। কর্মসংস্থানে আরও স্পেসিফাইড ফোকাস নিয়ে আমরা একদিন আলাপ করতে পারবো। এন্টারপ্রেনিউরশিপের ব্যাপারে খুব সুন্দর একটি অবজারভেশন করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব। ইয়েস, এন্টারপ্রেনিউরশিপের মাধ্যমে এবং আমাদের ছেলে মেয়েদের যথেষ্ট পোটেনশিয়ালস আছে স্কিলস ডেভেলপমেন্টের, সেদিক থেকে কি আমার মনে হয় অতীতের পরিকল্পনাগুলো প্ল্যানগুলোতে উল্লেখ করা হয়েছে, কিন্তু তেমন দেওয়া হয়নি, তেমন ইমপ্লিমেন্টেবল কোনো নাই। দারিদ্র আমি খুব সংক্ষেপে বলছি, পরে আমি আসবো। বিশ্বব্যাংকের রিপোর্টটা আপনারা দেখেছেন, বিশ্বব্যাংক বলার জন্য নয়, আমরা নিজেরাই এটা ফিল করি, বুঝি। আমি জিনিস সাহেবের সঙ্গে আলাপ হয় ফোনে, মাঝে মাঝে আমেরিকা থেকে আমি কথা বলি, আমি এই কথাটা এবং উনি খুব ওই জিনিসটা ফিল করেন, দেখেছি যে মামুন সাহেবের সঙ্গে আলাপ হচ্ছিল যে ইটস এ বেসিক চ্যালেঞ্জ। আমরা যেটাকে যত সহজভাবে দেখছি তা না। এই যে 6.5 কোটি দারিদ্র সীমার নিচে অ্যাবসলিউট পভার্টি, রিলেটিভ পভার্টি দুটোই বেড়েছে, এবং এই হারে বাড়লে তো ডেভেলপমেন্ট টেকসই হওয়ার পথে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে। বৈষম্যের কথাটা পরে আসছি। বৈষম্য নিরসনটা একটা থিওরিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে, বাট বৈষম্য কমিয়ে আনা, বৈষম্য যত কমিয়ে আনা, বৈষম্য নিরসনের মধ্যে কয়েকটা স্টেজ থাকতে পারে। আর দারিদ্র বিমোচনের ক্ষেত্রে উই হ্যাভ টু লুক ব্যাক অ্যাট দ্য সেফটি নেটস অ্যান্ড নট অন এ ন্যাশনাল স্কেল অনলি, অলসো অন রিজনাল স্কেল। সেই ক্ষেত্রে আমি পরে আবার বলবো, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও অদক্ষতা অনেক দিন থেকে আমাদের আছে, এই ক্ষেত্রে আমাদের অন্যান্য বিষয়গুলো আমি পরে যে সম্পৃক্ত সেগুলো আমি পরে বলবো। আসছি আবার আপনার কাছে, মিস্টার মামুন রশিদ। না, উনি তো কতগুলো সুন্দর কথা অবতারণা করেছেন। এটা গ্রোথ ইকোনমিতে ওর পলিটিক্যাল ইকোনমি অফ গ্রোথে সারা বিশ্বেই আলোচনা হচ্ছে। একটা তো হচ্ছে একাডেমিক আলোচনা, আমরা এখানে অনেকবার বলেছি হোয়াই নেশনস ফেল, আলোচনা দেখিয়েছি, সেখানে ইনস্টিটিউশনাল প্রোটেকশান, তারপরে ইনস্টিটিউশনাল ইফেক্টিভনেস, লিগাল ক্ল্যারিটি, তাই না, এগুলা, তারপরে রাজনীতিবিদরা গ্রোথ ফিলোসফিগুলোকে কতটুকু প্রোটেক্ট করছেন, কতটুক সাস্টেন করছেন, কতটুকু অবগাহন করছেন, অ্যাকসেপ্ট করছেন, এগুলা বিরাট ফ্যাক্টর। এখন আমরা আমাদের কিছুটা পরিবর্তন হচ্ছে, আপনিও উপক্রমণিকায় বলেছেন, তো সেই পরিবর্তনটা ভালো হচ্ছে, আগের থেকে ভালো। আগে তো একটা লুটপাটের অর্থনীতি ছিল, এখন চেষ্টা করছেন।
আমরা যখন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ি ক্যালগ স্কুল অফ ম্যানেজমেন্টে, আমাদের একজন শিক্ষক ছিলেন রব অলকট। ওনার একটা বিখ্যাত বই আছে, উনি অন্টারপ্রিনারশিপ পড়াতেন, গ্রো ফ্রম উইদিন। এটা যদি আমাদের ওই রবির কিছুদিন একটা স্লোগান ছিল, জ্বলে উঠো আপন শক্তিতে। তো আমাদের এই গ্রোথটা যেহেতু স্ট্র্যাটেজিগুলা আমার কাছে অনেকটা মনে হচ্ছে চাপিয়ে দেওয়া ফিলোসফি, দর্শন। এটা আপনি করিডোরে গেলে শুনবেন, এবং উনি তো শুনছেনই যেহেতু ওয়াশিংটন ডিসিতে থাকেন, যে এগুলো হচ্ছে এই গ্রোথগুলাকে, ফিলোসফিকে, গ্রোথ কনআনড্রামকে কারা ওন করছে? এফসিডিও, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, IFC এরা। তো এখন এটা বিতর্ক হতেই পারে। একটা বিতর্ক হচ্ছে ভাই কেউ যখন কিছু করতে পারছে না, FCDO, ADB, ইউরোপিয়ান ইউনিয়ন, IMF এগিয়ে আসছে, বাহবা বেশ। আরেকটা জিনিস হচ্ছে এই গ্রোথ কি সাস্টেনেবল হবে? উপর থেকে যখন আসবে গ্রোথটা, গ্রো ফ্রম উইদিনের প্রশ্নটা এই জন্য আনলাম, যে গ্রোথটা উইদিন হয় না। আমাদের এখানে পার্লামেন্টে বাজেট নিয়ে যেখানে আলোচনা হয় না, যেখানে বাজেট নিয়ে আলোচনা হয়, সেই আলোচনার প্রেক্ষিতে কোনো কগনিজেন্স নেওয়ার, আকবর আলী খান বিভিন্ন বইতে, মরহুম আকবর আলী খান বাংলাদেশের অত্যন্ত একজন প্রথিতযশা, আমি বলতাম সিঙ্গেল পিস সিভিল ব্যুরোক্র্যাট। সুতরাং সেই ক্ষেত্রে যিনি মুক্তিযুদ্ধ ছিলেন, অর্থ মন্ত্রণালয় চালিয়েছেন, বিশ্বব্যাংকও ছিলেন, এবং ওনাকে 360 ডিগ্রি বলা যায়। যাই হোক, সেই প্রেক্ষিতে উনি প্রায়ই বলতেন জিনিসটা হচ্ছে যে গ্রোথকে যদি ভাগাভাগি করতে হয়, সেইটা কারা করবে? যারা ভাগ দেওয়ার দায়িত্বে আছে তারা কারা? নির্বাচিত প্রতিনিধি। তো বাংলাদেশের বাজেট দলিল নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের আলোচনা শুনতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশে যদি আমার মাস্টার্সের ডিসার্টেশন ছিল, আমি স্যারকে একদিন বলেছিলাম ডেভেলপমেন্ট প্ল্যানিং, তাই না? আমি মাহবুবুল হক সাহেবের সময় থেকে শুরু করে মির্জা তাজউদ্দিন, পরবর্তীকালে মির্জা সাইফুর রহমান পর্যন্ত আমাদের সময় আমরা যখন পাশ করেছি, এগুলাকে ডিকোডিং করার চেষ্টা করেছি, ডেভেলপমেন্ট দর্শনগুলাকে। তো সেই প্রেক্ষিতে হচ্ছে কি যে আপনি বাজেটটা নিয়ে আলোচনা করছেন না পার্লামেন্টে, যতক্ষণ সময় দিচ্ছেন আপনি রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ জ্ঞাপনের সময় নিচ্ছেন, তারপরে আপনি দলগত কথা বলছেন, মোটামুটি নেতা নেত্রীর প্রশংসা আর এলাকার সমস্যা, বাজেট নিয়ে আলোচনা হচ্ছে না। দুই, বাজেট নিয়ে যাই আলোচনা হচ্ছে, আপনার যদি বাজেটটা যখন পাস হয়, দলিলটা যদি ধরেন, যেটা ওনার অনেক সুযোগ হয়েছে, আমারও একটু সুযোগ হয়েছে বাজেটারি কনসালটেটিভ কমিটিতে, দু একজন সচিবরা তারা অত্যন্ত স্নেহ ধরে, আমি ওনাদের স্নেহধন্য ছিলাম বলেই আমি ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাই, আমাকেও সম্পৃক্ত করেছেন বিভিন্ন সময় অর্থমন্ত্রীরা। দলিলে কিন্তু আমরা কিছুই দেখি না, যে আলোচনা মাননীয় সংসদ সদস্যরা করেন, প্রি বাজেট ডিসকাশনে আমরা করি, পোস্ট বাজেট ডিসকাশনে আমরা লিখি কষ্ট করে, ওই আলোচনাটা থাকে না। একটা চলতি হয়েছে, জনাব কিবরিয়ার সময় থেকেই, মরহুম কিবরিয়ার সময় থেকেই, যা আমাদেরকে ডেকে নিয়ে অর্থ মন্ত্রণালয়ে, কিংবা একটা জনাব মরহুম সাইফুর রহমান আরও ভালো কাজ করেছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তাদেরকে ট্রেনে করে ওনার বাড়িতে নিয়ে গেছিলেন। ওই ট্রেন, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক একটা প্রপোজিশন। আমার কাছে অনেকদিন পরে আমি একটা মনে হলো হঠাৎ করে পারভেজ ভাইকে দেখি আর কি, সো উনি যেহেতু ওনাদের সাথে কাজ করেছেন, সো তখন তো এই যে হচ্ছে, এখন উনি যে দুইটা মারাত্মক কথা বলেছেন, একটা বলেছেন যে গ্রোথকে সাস্টেনেবল করার জন্য ইনস্টিটিউশনাল ইফেক্টিভনেস, তো কোন ইনস্টিটিউশন? দ্বিতীয় কথাটা বলেছেন ডেলিভারিং দ্য বেনিফিটস অফ গ্রোথ। তো এই দুটাকে যদি আরও ডিকোডিং করতে চাই, পোস্টমর্টেম করতে চাই, তাহলে এসে যাবে হাউ ডু ডিফাইন গ্রোথ, কার গ্রোথ, কি গ্রোথ হয়েছে, এক। দ্বিতীয় কি, আমরা যখন দেখছি আমাদের ইনকাম ইনইকুয়ালিটি কমছে না, আমরা যখন দেখছি আমাদের এই জিডিপি গ্রোথ একটা হোক্সে দাঁড়িয়ে গেছে, আমরা যখন দেখছি আমাদের প্রচলিত অস্ত্র আমাদের ক্লাসে শুধু বাংলাদেশে পড়ানো হয়েছে তা না, বিদেশে যখন পড়তে গিয়েছে ওখানেও পড়ানো হয়েছে, যে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য শুধু যে দোষ আমাদের লোকজনের তাও না, ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গেলে ইন্টারেস্ট রেট বাড়াও। তো এখন আমরা ল্যাগ ইফেক্টটা ভুলে যাই, যে আমেরিকা কখন করলো, ইন্দোনেশিয়া কখন করলো, আর ইন্ডিয়া কখন করলো। যখন ইন্ডিয়া এটার বেনিফিটটা নিয়ে, ফিলিপাইন এটার বেনিফিটটা নিয়ে ইন্টারেস্ট বাড়িয়ে, তারপরে ইকোনমিকে আবার চাঙ্গা করার জন্য এসিমে খাতের মধ্যে তহবিলকে প্রবাহমান করার জন্য ইন্টারেস্ট রেট কমানো শুরু করে, তখন আমাদের লোকেরা জেগে ওঠে। এটা জেগে ওঠার দুইটা কারণ আছে। একটা কারণ কি,
আমাদের অর্থ ব্যবস্থাপনাকে মানে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা বলেন কিংবা অত্যন্ত সচেতনভাবে হোক, এটা আমলাতন্ত্রের হাতে দেওয়া হয়েছে। ওই আমলাতন্ত্র কারা? তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডও মোটেও ভালো না। আমলাতন্ত্র অনেক দেশে ভালো কাজ করে আমি জানি, এবং বাংলাদেশও খারাপ কাজ করেছে আমি এখন বলবো না, মোটামুটি। কিন্তু একটা পরিবর্তনের কাণ্ডারি হিসাবে আবির্ভূত হওয়ার জন্য যেই ধরনের আমলাতন্ত্র প্রয়োজন, সে আমলাতন্ত্র নিকট অতীতে আমরা দেখি নাই। এক। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, তাদের মধ্যে ভালো লোক, অনেকেই ভালো লোক আছেন, আমাদের শিক্ষকরাও আছেন, তারা বাস্তব থেকে এত দূরে। সুতরাং আমরা তাদেরকেও যখন নিয়েছি বাজেট কনসালটেটিভ কমিটিতে কিংবা এমনকি বাংলাদেশ ব্যাংকের কাণ্ডারি হিসাবে, আমরা কিন্তু সামষ্টিক অর্থনীতির মানে বোঝাপড়ার তেমন ন্যূনতম প্রমাণটুকু পাইনি। তো ওনারা যে ওনাদের সিলেবাসে ইভেন কি 101 কোর্স হিসাবে সামষ্টিক অর্থনীতি পড়েছেন, তার প্রমাণ আমরা পাইনি। এই যে একটা যোজন যোজন দূরত্ব আমাদের আমলাতন্ত্র, রাজনীতিবিদ এবং নাগরিক সমাজের মধ্যে, এমনকি শিক্ষকদের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রোগ্রেস ট্র্যাজেক্টরি অফ এন ইকোনমি, ডেভেলপিং ইকোনমি লাইক আমাদের মতো। এই ক্ষেত্রে এখন আমরা হঠাৎ করে মনে হচ্ছে রূপনারায়ণের তীরে জেগে উঠিলাম, দেখিলাম এ বিশ্ব স্বপ্ন নয়। এখন আমরা দেখছি যে আমাদের ওই যে শেখানো হয়েছিল ক্লাসে, দেশে এবং বিদেশে, যে যখনই ইনফ্লেশন বাড়বে তখনই ইন্টারেস্ট রেট বাড়িয়ে দাও। আমাদের ল্যাগ ইফেক্টের জন্য আমরা যেহেতু আমাদের কর্মকাণ্ডকে একই সূত্রে গঠিত করতে পারি নাই, যার ফলে আমাদের একটা ভোতা অস্ত্র হিসাবে আবির্ভূত হয়েছে এই ইনফ্লেশন, এই সুদের হার বাড়তি। আমরা এখন যখন প্রায় 1500 গ্রাহকের, বৃহৎ গ্রাহকের, যারা বলতে পারেন আপনি তাদের অবশ্যই তারা রাজনৈতিক বদান্যতায় অনেকে মন্দ ঋণের ধারক ও বাহক হয়ে গেছেন, অনেকে দুষ্ট ঋণ গ্রহীতা হয়েছেন, অনেকে অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক ক্ষত সৃষ্টি করেছেন। কিন্তু তার মধ্যে যদি 10%ও তাদের ইচ্ছার বিরুদ্ধে তারা যদি মানে ঋণ খেলাপি হয়ে থাকেন, তার 90% কারণ হচ্ছে যে সুদ, মানে অতি উচ্চ সুদের হার। যেখানে নেট মার্জিন কোনো ব্যবসার, ভেরি স্মার্ট বিজনেসেরও নেট মার্জিন 4% হয় না, নেট মার্জিন, নেট প্রফিট। সেইখানে আপনার যদি নেট ইন্টারেস্ট অন লোন যদি হয় 8-9%, ওই বিজনেস সাস্টেনেবল না। নো ওয়ান্ডার সেখানেও টাকা ফেরত দিচ্ছে না, নো ওয়ান্ডার সেখানেও রাজনৈতিক আশ্রয়ে যায়, ছলে বলে কৌশলে ওই টাকাটা ব্যাংকের থেকে বাইর করে হয় বিদেশে পাচার করছে কিংবা বিজনেস লস হিসাবে দেখাই দিচ্ছে। আমরা ঋণ খেলাপি দেখছি, কিন্তু আমরা দেখছি না কোনো গবেষণা করে যে কি কারণে 10%ও যদি ভালো ঋণ গ্রহীতা থাকে তারা কেন ঋণ খেলাপি হচ্ছে। ইন্টারেস্ট রেট, আমাদের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের ব্যর্থতা, ডলার রেটের বিনিময় হারের ব্যর্থতা, এগুলার কারণে। তো এগুলা নিয়ে যে ওই যে আমি আপনাকে বললাম ডিফারেন্স বিটুইন, ডিসকানেক্ট বিটুইন আমাদের একাডেমিশিয়া, আমাদের রাজনীতিবিদ, আমাদের নাগরিক সমাজ, এদের মধ্যে একে অপরের মধ্যে আস্থার অভাব, একে অপরে বসে না। এবং আমি মনে করি আমার গ্রুপের লোক না হলেই, উনি কি জানে, আমার গ্রুপের লোক হইলে আমাকে অ্যাজ লং এজ আপনি আমাকে মেনে নেবেন, সমস্ত কিছু আমি করে দিব, কিচ্ছু করতে হবে না। কিন্তু আমরা কি দেখলাম, শেষ রক্ষা তো হলো না। আমরা দুঃখজনক অধ্যায়গুলো দেখছি না। আমাদের দেশের গভর্নররা 2 জন পরপর 3 জনের মধ্যে, তারা কোথায় আছেন এটা আমরা জানি না, তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন এটা জানি না। পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে গভর্নরদেরকে পালিয়ে যেতে হয়। ইয়েস, আমি সি গ্রেডের গভর্নর হইতে পারি, ডি গ্রেডের গভর্নর হইতে পারি, বি গ্রেডের গভর্নর হইতে পারি, পালিয়ে যেতে হয়। পৃথিবীর কোনো দেশ বোধ আমি শুনি নাই যে যে অর্থমন্ত্রীরা রাতের আধারে পালিয়ে গেছেন। এবং সেই ইকোনমিটা এখনো গ্রোথ ইকোনমি, এখনো আমরা স্বপ্ন দেখি, এখনো মানুষ ভাবে যে না ওনাকে পছন্দ করে উনি পজিটিভ কথা বলার চেষ্টা করেন। দ্যাট মিনস মানুষ আসলে পজিটিভ কথা শুনতে চায়। কিন্তু এই পজিটিভ কথা শুনতে চাওয়ার দেশের লোকজনের জন্য কথা কি
অর্থমন্ত্রী পালিয়ে গেছে, তাই না? স্থানীয় সরকার মন্ত্রী পালিয়ে গেছে, গভর্নররা পালিয়ে গেছে। গভর্নরের নিয়োগ কিভাবে হয়, কিসের বিবেচনা হয় কেউ জানে না। গভর্নররা ম্যাক্রো পলিসি বুঝে কিনা কেউ জানে না। গভর্নররা অ্যাডমিন ক্যাডারের লোক হবে, তারা এসে মনিটারি পলিসির যে ডেপুটি গভর্নর হবে উনি তাকিয়ে থাকবে যে আমি এসে কথা বলবো না, যা বুঝি তা বলবো না, কারণ আমার চাকরি তো ওনার উপর নির্ভর করে। সো হাউ ডু ইউ ড্রাইভ দিস ফরওয়ার্ড? তো এইগুলা মৌলিক কিছু পরিবর্তন না করে তাহলে আর আপনি বিপ্লব করতে গেলেন জুলাই মাসে, অগাস্ট মাসে, উই ওয়েলকাম ডিট। পরিবর্তন হয়তো প্রয়োজন ছিল, যেহেতু বিপ্লব হলো না, এখন তো যেই কি সেই। এখন আমরা ব্যাক ট্র্যাক, এবং এখন আমরা চিন্তা করছি রপ্তানির কি হবে। রপ্তানি কমছে পরপর 4 মাস। রপ্তানি বাস্কেটটা আমরা ডাইভার্সিফাই করতে পারলাম না। আমাদের প্রবাসী আয়ের টাকাটা বেরিতে হচ্ছে না, তাই না? যেখানে ফিলিপিন প্রচুর প্রবাসী আয়ের লিস্টে, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের আমি নিজেই স্টাডির সাথে জড়িত ছিলাম, আমরা দেখলাম কিন্তু ফিলিপিন এখন তার লোকজনকার বিদেশ পাঠাতে চাচ্ছে না। ফিলিপিনের ওই প্রবাসী আয়ের এত ভালো ব্যবহার হয়েছে মেইন স্ট্রিমিং দ্য ইকোনমিতে, যার ফলে ওরা এন্টারপ্রেনার হয়ে গেছে ওই প্রবাসী শ্রমিকগুলা। দে ডু নট ওয়ান্ট টু গো টু মিডল ইস্ট এনিমোর, দে হ্যাভ অল বিকাম এন্টারপ্রেনার। আমাদের প্রবাসী শ্রমিকরা যদি আমাদেরকে ধরে, আপনি আমাদের টাকাটা নিয়ে কি করলেন ভাই, এটা অ্যাকাউন্টেবিলিটি রিভিউ করতে চাই। আপনি তো আমাকে বন্ডে ইনভেস্ট করতে দিলেন না, আমাকে শিখালেন না। আজকে তো আমি কোনো উন্নয়নের যত প্রকল্প আছে কোনোটার মধ্যে প্রবাসীরা নাই। তারা খালি জমি কিনে, জমি বেচে শ্বশুরের নামে, মামা সে লোকের নামে, ওয়াইফের নামে, তারপরে বিয়ে ভেঙে যাচ্ছে, জমিটা হারাচ্ছে। কত যে নাটক দেখলাম আমি এই যে চরকির মধ্যে, ছায়াছবি দেখছি প্রবাসীদের টাকা। প্রবাসীদেরকে মেইন স্ট্রিমিং করা তাদের আয়কে কোনো কাজ হলো না। এই যে উনি বললেন যে ডেলিভারিং দ্য বেনিফিটস অফ গ্রোথ টু দ্য রাইট কাইন্ড অফ পিপল, রাইট কাইন্ড অফ স্ট্রিমে। তারপর আপনি দেখেন আমাদের রেভিনিউ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এখন। এই যে এই সরকারের যদি কথাটা বলেন, আপনি একটা দেখেন, অথচ আমাদের উনি অর্থ মন্ত্রণালয়ে ছিলেন, উনি এডিবিতে ছিলেন, এডিবিতে মিশন আবার নিয়ে বাংলাদেশে এসেছেন। উনাকে বলি যে আমাদের যতগুলা রিফর্ম হলো, এবার ওয়াশিংটন ডিসিতে আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের রেভিনিউ এই অবস্থায় কেন। আমি তখন বললাম যে দেখেন আমাদের যতগুলা প্রজেক্ট, আমরাও অনেকগুলো প্রজেক্টের সাথে জড়িত ছিলাম, একটা দুইটা প্রজেক্টের লিড কনসালটেন্ট আমি ছিলাম, সেই অর্থে আমিও দায়ী অনেকটা। সেই ক্ষেত্রে আমাদের যত প্রজেক্ট হয়েছে সব প্রজেক্ট হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার রেশনালাইজেশন, এক্সপেন্ডিচার অপটিমাইজেশন, কৃচ্ছতা সাধন। সরকার চাপে পড়লেই বলে কি আমি কমাচ্ছি, ওই কমাচ্ছি, কিন্তু আমাদের মোটেই কোনো পরিধানযোগ্য প্রকল্প হয় নাই যে আমাদের আয় বাড়ানো হবে। ওই যে আবার বললাম গড়ে জ্বলে ওঠা আপন শক্তিতে, আমার নিজস্ব যদি আয় না থাকে, আমি কেমনে আমার গ্রোথকে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস করব গ্রোথ জার্নিতে। আর লাস্ট কথাটা হচ্ছে যে এই ক্ষেত্রে যে এখন যারা সরকারে আসবেন তাদের পরিবর্তন হয়েছে কিনা, তাদের ডেফিনেশন কি। এখন স্বাভাবিকভাবে মানুষ প্রশ্ন করছে যে ভাই ঠিক আছে, গেল 15 মাসে 18 মাসে এই সরকার আসার পরে একটা আইপিও হয় নাই, কিন্তু ভবিষ্যতে নতুন সরকার আসলে আইপিওর পথটা সচল হবে কিনা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আইপিওর মধ্যে গরিব মানুষ যদি বিনিয়োগ করে তার টাকাটা ফেরত পাবে কিনা, নাকি আবার ম্যানিপুলেশন হবে, নাকি আবার ম্যানিউভারিং হবে। সেম কথা প্রকল্প যখন পাস হবে, প্রকল্পের যখন অর্থায়ন হবে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে, কিসের ভিত্তিতে হবে, প্রকল্পের এফিসিয়েন্সি কীভাবে নির্ধারণ করবেন, তারপর প্রকল্প পরিচালক নিয়োগ। আমরা এডিবেরি প্রজেক্ট করেছি, উনি তখন ছিলেন, যে আমরা বারবার বলেছি যে প্রকল্প পরিচালকদের জন্য আলাদা একটা ক্যাডার করা হোক। বা এখন সাতক্ষীরার ডিসিকে তুলে আনলেন, ওই বেচারা বাইরে বাইরে প্রকল্পের থেকে গাড়ি পায়, 4 হুইলার, প্রকল্পের জন্য তাকে নিয়ে যায় ফিলিপিন্সে, টার্কিতে, সমসাময়িক দেশগুলা, তুলনীয় দেশগুলোর সাথে বোঝার জন্য। খুবই আনন্দের ব্যাপার প্রকল্প পরিচালকদের। কিন্তু বেচারারা ভিতরে ভিতরে কান্নাকাটি করে, ভাই আমি তো অ্যাকাউন্টিংয়ের কিছু বুঝি না, আমার তো কিছু বোঝানো হয় নাই। তো আমরা বলেছিলাম এখন আমরা জানতে চাই, এগুলা নিয়ে তো অনেক আলোচনা করলাম আপনাকে নিয়েও, নতুন সরকার যদি গঠিত হয়
তারা কি করবে, এগুলো আমি শুনতে চাই। জি, আপনার কথার সূত্র ধরেই অনেকগুলো একেবারে মৌলিক সমস্যা মিস্টার মামুন রশিদ চিহ্নিত করবার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন। সামনে নির্বাচন, আমি শুরুতেই বলছিলাম যে নির্বাচনকে সামনে রেখে কি চ্যালেঞ্জ আছে, তার চেয়ে বড় কথা যে নির্বাচনের পরে যে নতুন সরকার আসবে তার সামনে কি কি চ্যালেঞ্জ আছে। মিস্টার মামুন রশিদ যেমনটা বলছিলেন যে এই যে রপ্তানিতে ভাটা আমরা দেখছি এক ধরনের, আমরা বিনিয়োগের তেমন কোনো না লোকাল ইনভেস্টমেন্ট, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, না ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। আমরা ব্যাংকিং খাতে এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি, দুর্বল ব্যাংক, সব ব্যাংককে মার্জ করে দেবার কিছু কিছু ব্যাংকে একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। আমরা বন্দর নিয়ে এক ধরনের অস্থিরতা দেখছি, আবার বিদেশি কোম্পানিকে সেগুলো পরিচালনা করবার দায়িত্ব দেওয়া নিয়ে, চুক্তি নিয়ে, সেগুলো নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। তো সব মিলিয়ে একটু ডক্টর পারভেজ ইমদাদ আপনি যদি আলোচনাটা করেন। জি, জনাব মামুন খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন, আমি শুনছিলাম, খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং রেলেভেন্ট ইস্যুগুলোর ব্যাপারে। আমি ওনার প্রসঙ্গটা জাস্ট টেনে আমি উল্লেখ করতে চাই যে, যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনার, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো, ওগুলো কিন্তু নতুন না, অনেক দিন থেকে। কিন্তু আই ফুলি এগ্রি, উনি খুব সুন্দর করে বলছেন, এগুলো অ্যাড্রেস করার কিন্তু কোনো চেষ্টা অতীত হয়নি। অ্যান্ড পতিত সরকার 15-16 বছর ছিলেন, দে হ্যাভ ডান নাথিং টু অ্যাড্রেস দ্য প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস। খুব মানে ক্রিটিক্যাল পর্যায়ে গেছে। এতে হবে কি, তো ডোনাররা বলবে যে অ্যাবজর্পশন কম, ক্যাপাসিটি কম বলবে, যে সবসময় তারা বলে এসছে। তারপর আপনার এটা হোয়াট ইজ দ্য টোটাল, আমাদের দেখেন পার্সেন্টেজ অফ ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যাজ জিডিপি ইজ অ্যারাউন্ড মানে 4%, নট মাচ। That means if we can really tap our own resources, institutionalize our own strength, we can really achieve a lot. ধরলাম আপনি যদি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন উইক থেকে থাকে, আপনার কস্টটা কিন্তু বেশি আমাদের উপরই চাপছে, মানে এজেন্সির ক্ষেত্রে যদি আপনি যোগ্য টেকনিক্যাল এক্সপার্ট না দেন, তো হয় কি যে এই কস্টটা আলটিমেটলি গভর্নমেন্টের থেকে যাচ্ছে, খরচটা যাচ্ছে, যে জন্য ওভারঅল কিন্তু আননেসেসারি ডেট বাড়ছে, ধারের ইয়েটা, মানে যেটা ধারের মানে স্কেল এবং ইয়েটা। আমি একটা এক্সাম্পল দিই যে এলএনজি ক্ষেত্রে আপনি দেখেন, একটা সেক্টরে, একটা বড় একটা সেক্টরে বর্তমান প্রেশারের মধ্যে কিন্তু অর্থনীতির মধ্যে একটা বড় প্রেশার হচ্ছে এনার্জি সেক্টরের উপরে, যেটা দ্যাট ওয়াজ নট হ্যান্ডেল ওয়েল ইন দ্য পাস্ট। দেখেন বিগত ইনফ্যাক্ট 10 বছরের একটা তথ্য আমার কাছে, 8 বছরের, 2015 থেকে 2024-25 এলএনজি ইম্পোর্ট হয়েছে আমাদের 2,56,000 crore টাকা। এইটার রেলেভেন্সটা, জাস্টিফিকেশনটা এখনও কতটুকু এটা কাজে লেগেছে ইন মিটিং আর এনার্জি গ্যাপ। সার কারখানাগুলোতে বেড়েছে গ্যাসের দাম, আপনি কম্পেয়ার করলে 15% থেকে 75% গ্যাসের টোটাল ভ্যালু। কূপ খনন হলেও বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়নি, বা এতে সাবসিডি কমানোর যে চেষ্টা সেটাও করা হয়নি। এবং সীমিত আকারে কিছু এনার্জি রেগুলেটরি মেজার্স নেওয়া হলেও কাঠামোগত সংস্কার এনার্জি সেক্টরে হয়নি, যার জন্য আমার একটা চিন্তা, মানে আমার একটা ধারণা যে হয়তো আগামী সরকারকে এটাকে নতুন করে অ্যাড্রেস করতে হবে, অ্যান্ড দে হ্যাভ টু ফেস দ্য এনার্জি অ্যান্ড গ্যাস সেক্টর। আরও আপনি দেখেন যে পর্যালোচনা ও মানে বাতিল হয়নি বিদ্যুতের কোনো চুক্তিগুলা কতটুকু রেলেভেন্ট প্রশ্ন উঠেছে, তো সেইগুলার ব্যাপারে কোনো পর্যালোচনা হয়নি। তারপর আপনি রাখবেন কি না রাখবেন, চুক্তিগুলা ঠিক করবেন। কামিং ব্যাক টু দি ইঞ্জিনস অফ গ্রোথ, মামুন সাহেব সুন্দর করে করেছেন, বলেছেন যে রেমিটেন্স, ওভারসিজ রেমিটেন্সেস আর আরএমজি ছাড়া আমরা এখনও চলতে পারবো না। এখনও দুইটাই, ক্লান্ত চালক হলো দক্ষ চালক, মানে এখনও আমাদের নির্ভর করতে হবে এই দুটো। অ্যান্ড দিস টু সেক্টরস হ্যাভ ডান ওয়েল টু মানে প্রমোট গ্রোথ। কিন্তু উই ক্যানট কন্টিনিউ এই দুটার উপরেই ডিপেন্ড করে, মানে রেডিমেড গার্মেন্টস অ্যান্ড ওভারসিজ রেমিটেন্সেস। তাও এক্সপোর্ট তো কমেছে আমাদের, সেটা নব্বই দাম ঠিক আছে, আবার পরে বাড়বে, বা এটা শিফট করে রেমিটেন্সও আবার পরে হয়তো বাড়বে। কিন্তু
ডাইভার্সিফিকেশনের জন্য পরিকল্পনাগুলোতে কোনো স্পেসিফিক হোয়াট আই মিন টু সে উল্লেখ করা আছে, কিন্তু স্পেসিফিক্যালি কোন কোন সেক্টরে আপনি ডাইভার্সিফাই করবেন, কত বছরের মধ্যে কী পার্সেন্টেজ অফ ভ্যালু ইট উইল অ্যাড টু দ্য গ্রোথ, এটা আমাদের দেখার বিবেচনা করার সময় এখন এসছে। এখন ক্যাপাসিটি টু এক্সপ্যান্ড, যেই সেক্টরগুলো আপনি বহুমুখী ডাইভার্সিফাই করবেন, সেই সেক্টরগুলোর ক্যাপাসিটি কতটুকু আমাদের দেশের ইন্টারনাল লেবার, ইন্টারনাল ক্যাপিটালে মিট হবে উইদাউট এক্সট্রা ফরেন হেল্প। আর দ্বিতীয় হচ্ছে এটার আউটপুটটা আপনি কি করে জিডিপিতে যাবে, ওই কারণ দুটো সেক্টর তো ওখানে আছে, এটার সঙ্গে করে তাহলে আমাদের গ্রোথ ডাবল ডিজিটে বাড়া আমি আগামী 3-4 বছরে খুব একটা চ্যালেঞ্জ মনে করি না, ইফ দ্য রাইট থিংস ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। এখন এখানে জিলু সাহেব, আমি যে কথাটা ফিল করি সত্যি, ওই যেটা আপনি অনেকবার আপনার অনেক আলোচনায় ডিসেন্ট্রালাইজেশন, মানুষের আপনিও আগে মানে পার্টিসিপেট করেছেন এসব আলোচনায়, ডিসেন্ট্রালাইজেশনে কিন্তু ফ্র্যাঙ্কলি খুব একটা অনেক বলা হয়েছে, এই সম্পর্কে অনেক কথা হয়েছে, কিন্তু গত মানে 15-20 বছরে আমি কোনোই, আমার ফ্র্যাঙ্কলি মনে হয় কি, প্লিজ মানে কারেক্ট মি ইফ আই এম রং, 90-এর পর থেকে বিকেন্দ্রীকরণের উপর খুব একটা যে ফোকাসড অ্যাপ্রোচ হয়েছে, বিশেষ করে 95-এর পর থেকে একেবারেই কোনো ফোকাসড অ্যাপ্রোচ হয়নি। হয়তো সরকারের অন্যান্য অগ্রাধিকার ছিল, কিন্তু আই থিঙ্ক ইটস অ্যাবাউট টাইম। আমি কদিন আগে যে আমাদের সাংবিধানিক রিফর্মসের ব্যাপারে আমার মত যেখানে দিয়েছি সেখানে লিখেছি যে ডিসেন্ট্রালাইজেশনের কথা সামনে রেখে প্রভিন্স করেন বা ইকোনমিক ইউনিট করেন বা ইনস্টিটিউশনাল কতগুলো ফ্রেমওয়ার্ক করেন, যেভাবেই হোক, ইউ হ্যাভ টু ডু ডিসেন্ট্রালাইজেশন, বাট দিস শুড মেইনলি বি এ পলিটিক্যাল ডিসিশন। এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, দেশের স্বার্থে রাজনীতিবিদরা, ইলেক্টেড গভর্নমেন্ট মানে সরকার এই সিদ্ধান্ত নেবেন। বাট আনলেস এইটা ফ্রেমওয়ার্কটা আপনি ডিসেন্ট্রালাইজ না করলে এই কাঠামোতে, এই অর্থনৈতিক কাঠামোতে আপনি এই গ্রোথ ধরে রাখা বা সাস্টেইন করা আমার মতে চ্যালেঞ্জিং হবে। আর এটা কী রকমের ডিসেন্ট্রালাইজেশন হবে, দ্যাট ইজ ফর দ্য পলিসি মেকার্স টু ডিসাইড। প্রভিন্স হোক বা ডিভিশনগুলোকে আপগ্রেড করে দেন প্রভিন্স হিসাবে, অথবা ইকোনমিক ইউনিটস মানে ক্রিয়েট করে, নট ইকোনমিক জোনস, অথবা আপনি একটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের ইয়েতে বেসিসে গ্রোথের ফ্যাক্টরসগুলোকে, এটা একটা বড় রকমের কাজ হবে, গ্রোথের ইন্ডিকেটার্সগুলোকে নিয়ে আপনি ভাগ করে দেন যে এই ক্ষেত্রে এই হবে গ্রোথ জোনস, তাহলে আমাদের গ্রোথের ডাইভার্সিটি আসবে। এই গেল একটা। এখন আমি একটু বাংলাদেশ ব্যাংকে বা ওভারঅল ব্যাংকিং সিস্টেম সম্পর্কে, মামুন সাহেব ইউ আর এ গুড এক্সপার্ট অন দ্যাট, I fully agree with you what you said on the interest rate and overall monetary policy. I fully agree with you. Monetary policy effective করতে গেলে মনিটারি স্টেবিলিটি ধরে রাখা দরকার, অ্যান্ড সেটা বর্তমান গভর্নর সাহেব চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় অটোনমির ব্যাপারে যে প্রশ্নটা আসছে বা মার্জারটা পরে আসছি, অটোনমি বা ইন্ডিপেন্ডেন্স হয়তো দরকার আছে, নিশ্চয়ই দরকার আছে, কিন্তু বাট ইট ডাজন্ট মিন অটোনমি হলে এফিসিয়েন্সি বাড়বে, এটার আমি খুব একটা যুক্তি দেখি না। অ্যান্ড এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি যে অটোনমি, অনেক প্রতিষ্ঠানেরই অটোনমি ডিউ। আপনি এখন ধরলে ইউ ক্যান গিভ অটোনমি টু অ্যান্টি কারাপশন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, আরও অটোনমি দরকার তাদের। বাট অটোনমি ডাজন্ট মিন যে আপনি র্যাঙ্কটাকে মিনিস্টারের র্যাঙ্কে নেবেন বা আপনি ডেপুটি মিনিস্টারের র্যাঙ্কে নেবেন, নট নেসেসারিলি। হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, ব্যক্তির ক্ষেত্রে ওয়ান ইজ টু গুড, ওকে, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে দেশে, তাদের প্রতিও তো আপনার ওইটা দেখতে হবে যে এটা ভারসাম্যটা। আর মানে যেখানে মন্ত্রীরা আছেন, নির্বাচিত মন্ত্রী বা সরকার যেখানে আছেন, সরকার তো ওইটা। সো র্যাঙ্ক ইজ নট এন ইন্ডিকেটর অফ অ্যাচিভিং এফিসিয়েন্সি। ইন্ডিপেন্ডেন্স ইউ হ্যাভ টু ডিফাইন ইন টার্মস অফ আউটপুট। আমি খালি অনেক সংস্থা ইন্ডিপেন্ডেন্স বলে অফ অটোনমাস, ইন্ডিপেন্ডেন্স রিলেটেড টু আউটপুট ইন এফিসিয়েন্সি। আমাকে যদি আউটপুট আর কার্যকারিতা আপনি ডেলিভার করতে না পারেন, এই ইন্ডিপেন্ডেন্সের মানে ওই ইনস্টিটিউশনের ইন্ডিপেন্ডেন্স মানে কতটুকু? ওই যে আপনি সুন্দর বলছেন, একটা কথা আমি বলি প্রসঙ্গে, কয়েক বছর আগে আইএমএফের একটা জোক ছিল একটা যে বাংলাদেশ, ওরা তো সবসময় বাংলাদেশ ব্যাংকের অটোনমির পক্ষে মানে বলে এসছে, তো এমন এক গভর্নর ছিল যে সব ডিসাইড করতো এবং কিছুই পাত্তা দিত না। এবং এটাও ঠিক যে মানে ব্যাংকিং ডিভিশন থেকে আগে হয়তো অনেক গ্যাপটা বাড়াতো বা দুই দিকে গ্যাপ ছিল, কিন্তু এমন এক ব্যক্তি ডেপুটি গভর্নর গভর্নর ছিলেন যে বিভিন্ন সংস্থা ওয়াজ কনসার্ন যে ওয়েদার দে নিড নাও অটোনমি ফর দ্য বাংলাদেশ ব্যাংক
or for the banking division. So that means একটা ব্যক্তি, কারণ আমি নাম বলছি না কারো, he was so bureaucratic, আমাদেরই কলিগ ছিল আমার ব্যাচ পরে, কিন্তু বাট হি ওয়াজ দরকার ছিল না ওইভাবে না বুঝে আপনি এক সিস্টেম চালানো ওইভাবে আর কি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইভেন ফ্রম ইয়োর কলিগস, ইয়োর জুনিয়র্স অ্যান্ড আদার্স, দ্যাটস হাউ এ টিম ওয়ার্কস। তো এখন এখানে মানে মার্জারের ব্যাপারটা বলছি, মার্জারের ব্যাপারে আমার ধারণা উই নিড টু ডু সাম মোর হোমওয়ার্ক। Corporate merger has been a success and failure in many developed and developing countries, right, Mahmood Shah? এই কর্পোরেট মার্জার দরকার ছিল, মেবি আই থিঙ্ক দ্য গভর্নর উইজ মানে ভিশনারি মাইন্ড অ্যান্ড হি থট অফ ইট টু বি নেসেসিটি, অ্যান্ড আই থ্যাংক হিম অ্যান্ড দ্য ফিনান্স অ্যাডভাইজার। ওনা এটা ইসলামিক ব্যাঙ্কগুলোকে মার্জ করছেন ফর এফিসিয়েন্সি, বাট নিডস ভেরি কেয়ারফুল মনিটরিং। মার্জার যদি আপনার ওই আগের প্রবলেমগুলোই থেকে যায়, মার্জারে আপনি এফিসিয়েন্সি আনতে হবে, whether it is contributing to the monetary policy of the central bank as a whole, whether it is ensuring stability in the financial sector. আর সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি যে ওভারঅল লেন্ডিংটা এফিশিয়েন্ট হচ্ছে কিনা, আর মানুষের ক্লায়েন্ট ওরিয়েন্টেশন, এটা জিনিস সাহেব আপনার মাধ্যমে আমি হামলি যেটা আমি যে বিভিন্ন ব্যাংকে গেলে আমি দেখি মানে মানুষের অনেক বেশ, আই নো দেয়ার আর ফিউ ইন কম্প্যারিজন টু দ্য ডিমান্ড হয়তো সার্ভিস দিতে পারে, কিন্তু মানুষের খুব মানে ভোগান্তি হয়। আমি বারবার মানুষের কথা বলছি, দেশ তো মানুষের জন্য। তো মানুষ, একজন সাধারণ মানুষ যাতে ব্যাংকে যে ভালো সহযোগিতা পায়, হয়তো পাচ্ছে অনেকখানি, কিন্তু এটা ইয়েভাবে কম। তো ক্লায়েন্ট ওরিয়েন্টেশনটা অনেকটা কম, অ্যান্ড ইমপ্রুভ গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি এবং মনিটরিং। আমি তিনটা মনে করি যদি অটোনমি আপনি আরও এনশিওর করতে চান, উইচ আই সাপোর্ট, বাংলাদেশ ব্যাংক নিডস more autonomy, কিন্তু আপনি surveillance and supervision, আপনি accountability, everybody must be accountable, especially the central bank management and also the management of the banks, the shareholders as well as the bank management, তারা মানুষের কাছে, ক্লায়েন্টদের কাছে জবাবদিহি করতে হবে। আমি তো মনে করি একটা পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক থাকা between the clients, the customers and the bank management for every bank, or যদি আপনি মার্জ যখন করছেন, মার্জারকৃত ব্যাংকগুলোর মধ্যে there should be open, transparent ক্লায়েন্ট ওরিয়েন্টেশন এগ্রিমেন্ট, যে মানুষ উপকার পাচ্ছে কিনা, মানুষ ঋণ পাচ্ছে কিনা, মানুষের উপকার হচ্ছে কিনা। মানুষকে বাদ দিয়ে তো কোনো রকমের উন্নয়ন টেকসই হবে না। অটোনমি নিয়ে অনেক কথা বলেন, একটা খুব মজার একটা কথা বলেন। আমার তখন মনে হয়েছে আরেকজন গভর্নরের কথা বলতে গিয়ে, যখন নাকি অর্থ মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা প্রচুর ডিসকানেক্ট ক্রিয়েট হয়েছিল, ওনার খুব ভালো লেগেছে এই কোয়েনিসটা, যে হুজ অটোনমি, সেন্ট্রাল ব্যাংকের না ব্যাংকিং ডিভিশনের, ওই পর্যায়ে চলে গিয়েছিল। যখন নাকি গভর্নর সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নৈকট্যের কারণে অর্থ মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে অনেক ডিসিশন নিতেন এবং এগুলো ডিসিশনগুলো ভুল প্রমাণিত হয়েছে তখনই, আর এখন তো আরও প্রমাণিত হবে যে কোনো গবেষকের দৃষ্টিতে। আর অটোনমির কথা বলতে গেলে আমার না বাংলাদেশের মতো একটা দেশে একটা নাটকের কথা মনে পড়ে। আপনারা জানি না আপনি দেখেছেন কিনা, নাটকের নামটা কি বহুব্রীহি ছিল কিনা মনে নেই আমার। ওই ধরনের একটা নাটক তৎকালে খুব পপুলার ছিল নাটকটা, মানে বিভিন্ন এতে ছিল সিরিয়াল। ওখানে দুইটা বাচ্চা, তারা স্বাধীনতা চায়। কিসের স্বাধীনতা চাও? আইসক্রিম খাওয়ার স্বাধীনতা। তো বাবা, বুদ্ধিমান বাবা, অত্যন্ত ভালো একজন অভিনেতা, যে কোনো কারণে হোক এখন খুব একটা যে পপুলার রয়েছেন তা না, রাজনৈতিক কারণেই। তো সেই ক্ষেত্রে উনি তাদেরকে আইসক্রিম খাওয়ার স্বাধীনতার জন্য যত আইসক্রিম খাইতে চায় তত আইসক্রিম খাইতে দিল, যার ফলে পরে ওই ছেলেটা, বোনটা না ভাইটা, ছোট ছোট দুইটা ভাই বোন, বলছে আর আইসক্রিম খাইতে চাও? আর চায় না, মানে আর চায় না, মাপ চায় আইসক্রিম খাওয়ার থেকে। তখন বলছে স্বাধীনতা চাও? বাবা স্বাধীনতা চাই না। সুতরাং আমরা কিসের স্বাধীনতা চাই? এই স্বাধীনতাকে কে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে? আপনি একটা লোককে এনে দিলেন, ওই যে মন্ত্রী পর্যায়ের বলে, তার নিচে বাতির নিচে অন্ধকারের মতো, ওই লোক বুঝেই না হোয়াট ইজ মনিটারি পলিসি। একটা ডেভেলপিং কান্ট্রিতে, ট্রানজিশন ইকোনমিতে এক্সচেঞ্জ রেটকে আমি কিভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করব, আমি ইন্টারেস্ট রেটকে কিভাবে ইফেক্টিভলি ইউজ করব, আমি কিভাবে রেভিনিউর সাথে, মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসিকে কনভার্জেন্স করব, এগুলো আমি বুঝি না। তো ওইখানে একটা বিখ্যাত লোককে এনে, হার্ভার্ডের পিএইচডিকে এনে আপনি বানাই দিলেন টপ ম্যান, তার নিচে অন্ধকার, তার নিচে লোকেরা বাংলা সাহিত্যের ছাত্র,
রসায়নের ছাত্র, আমি সরি, ওগুলো খুব ভালো জিনিস, ভালো সাবজেক্ট, বাট রাইট পারসন ইন দ্য রাইট প্লেস হতে হবে। আমি তাদেরকে আন্ডারমাইন করার জন্য না। তাহলে এটা একটা বিরাট ফ্যাক্টর। হু উইল ডেলিভার, হু ক্যান ডেলিভার। আমাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট কালচার একটা কথা বলে, ক্যান ই ডেলিভার? আই এম রেডি টু কনসিডার ইভেন এ ইয়াং গাই, প্রোভাইডেড হি নোজ হাউ টু ডেলিভার। রিটার্ন অন ইনভেস্টমেন্টকে ইনক্রিজ করবে, রিটার্ন অন ইনভেস্টমেন্টকে এক্সিলারেট করবে। এগুলো তো অ্যাকাউন্টিংয়ের ভাষা। সুতরাং আপনি ওইটার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে অটোনমির কথা বললাম, কারা করবে। ওই যে শ্রীকান্তের একটা গান আছে, পথের সাথীকে চিনে নিও বন্ধু। সুতরাং এখন যখন পরিবর্তনটা আসছে, পরিবর্তন চাচ্ছে অন্তত মানুষ, আসবে কিনা আমি জানি না, এটা নির্বাচনের পরে দেখবো আমরা। কিন্তু আমার আরেকটা কথা হচ্ছে, পথের সাথীকে চিনে নিও বন্ধু। আমি একা কি করব? এরকম যুগে যুগে অনেক ভালো লোক এসছে, উনি অনেককে চিনেন আমাদের অর্থমন্ত্রীদেরকে, পারে নাই। হয়তো অর্থ সচিবটা ভালো ছিল না, আবার উল্টা অর্থ সচিবটা খুবই ভালো ছিল, অত্যন্ত ভালো জায়গা থেকে, মন্ত্রীকে কিছুতেই কনভিন্স করতে পারে নাই, পাত্তাও দেয় নাই কথাবার্তা, না হবে না। যখন দেখেছে অর্থ সচিব কথা শুনছে না, আবার বুদ্ধিমান লোক, আবার সৎ লোকও, একটা অখাদ্য লোককে অন্য জায়গার থেকে সচিব করে অর্থ সচিব বানিয়ে দিয়েছে। দেখো আমার কথা না শুনলে কি হয়, দেখো তুমি, আমি যে কোনো কিছু করতে পারি। জাতির তো 12টা বেজে গেল। এখন উনি মার্জারের কথা বলেছেন। মার্জারে আমাদেরকে হারবার্ডে অনেক পয়সা খরচ করে কোর্স করেছি, যেহেতু আমি মার্জারের ইন্টিগ্রেশনই দেখতাম বড় একটা বিদেশি ব্যাংকের। সো সেই ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে যে কোনো মার্জারের সাকসেস হচ্ছে পোস্ট মার্জার ইন্টিগ্রেশনের উপরে। একজন মোবিল, পৃথিবীতে আমাদের মার্জার ইন্ডাস্ট্রিতে এটা পড়ানো হয় ক্লাসে, একজন মোবিলের মার্জার সাকসেসফুল হলো না। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো মার্জার হওয়ার পরে এক অপরের সাথে কথা বলতো না। একটা ভাইস প্রেসিডেন্ট, সে যদি অ্যাকশন থেকে আসে, মোবিলের লোকের সাথে কথা বলে না। তো এই প্রতিষ্ঠান আগাবে কীভাবে পরবর্তীকালে? আমাদের মার্জার ইকোনমিক্সে আরেকটা কথা বলা হয় যে 2-2 4 করার জন্য মার্জার করি না আমরা, 2-2 5 হওয়ার জন্য মার্জার করেছি। তো 2-2 যদি 5 করতে চাই, 5টা ব্যাংকে এক করেছি, সেটা কিভাবে চলবে? রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যক্তি মালিকানাধীন ব্যাংকের মধ্যে সাইনার্জি আনার জন্য, তাকে আরও আগায় নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্র 35,000 কোটি টাকা দিবে বিভিন্নভাবে, ডিরেক্টলি 20,000 কোটি টাকা, ইনডাইরেক্টলি তার গাইডেন্সের আন্ডারে আরও 15,000 কোটি টাকা। 35,000 কোটি টাকা দিয়ে কারা চালাবে? রাষ্ট্রায়ত্ত মন মানসিকতা সম্পন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোকেরা ওই ব্যাংক চালাবে। তাহলে ওই যে পোস্ট মার্জার ইন্টিগ্রেশন এবং ওইটার সাপেক্ষে 2-2 পাস করা, এটা কি হবে? কারা করবে? সো ওই যে পথের সাথীকে চিনে নেওয়া বন্ধু এবং রাইট পারসন ফর দ্য রাইট জব। পৃথিবীতে অনেক মার্জার, বেশিরভাগ মার্জার ফেল করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে রাইট কাইন্ড অফ পিপল আমরা পাই না। আমি সৌভাগ্যক্রমে যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রিনলেস ব্যাংকের সাথে মার্জ হয়, সেইখানে গ্লোবাল ইন্টিগ্রেশন টিমের মেম্বার ছিলাম। আমাদের হেড ছিলেন পিটার সালিভান। উনি সিটি ব্যাংকে কাজ করেছেন, পরবর্তীকালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, সিটি ব্যাংকের অনেকে জয়েন করলেন। তাদেরকে বলা হয় ট্রান্সফরমেশন ব্যাংকার, পরিবর্তন করার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডকে। উনি আমাদের গ্লোবাল ইন্টিগ্রেশন হেড। উনি আমাকে ডেকে নিয়ে বললেন, তুমি তো আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ডের লোক, আবার তুমি গ্রিনলেজও কাজ করেছো, সো উই লাইক ইউ, এই ধরনের একটা লোক দরকার আমাদের, তুমি কি করবা বলো? তো আমি বললাম। তারপরে ওনারা এই বড় ব্যাংকের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, সবচেয়ে বড় রেভিনিউ আর্নিং ডিপার্টমেন্ট হচ্ছে কর্পোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং। আমাদের কে হবে কর্পোরেট ইনভেস্টমেন্ট ব্যাংকিং হেড? আমাদের 2 জনকে নিয়ে গেল, যেই পদে ছিলাম আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড, আরেকজন ওই ব্যাংকের, দুবাইতে নিয়ে গেল। আমাদেরকে করার জন্য, জাজ করার জন্য তারা নিয়োগ দিল বস্টন কনসাল্টিং গ্রুপকে। বস্টন কনসাল্টিং গ্রুপ দুবাইতে আমাদেরকে একটা ধাঁধা দিল 2 জনকে, যে প্রথম 100 দিন তুমি কি করবা, তুমি কি করবা। আমরা কিন্তু একে অপরের কথা শুনি নাই। বস্টন, থ্যাংক গড বস্টন কনসাল্টিং গ্রুপ ছিল। পরবর্তীকালে ওই ব্যাংকটা যাকে আমরা অধিগ্রহণ করেছিলাম, সেই ব্যাংকটা যদিও অনেক বড় ছিল, কিন্তু প্রতিযোগিতায়
আপনাদের দোয়ায় এবং মুরব্বীদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের আশীর্বাদে আমি জয়যুক্ত হলাম। তাহলে আমি কি বললাম ওইখানে? বললাম যে আমার প্রধান কাজ হবে ওই ইন্টিগ্রেশন অফ দ্য অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি না, আমার প্রধান কাজ হবে হিউম্যান রিসোর্স। যাদেরকে কিনলাম আমরা তারা যাতে বিজিত ফিল না করে, তারা যাতে হারুপাট্টি ফিল না করে। আমার যত নতুন ট্রেনিং আসবে আমি ওই অধিকৃত ব্যাংকের কর্মকর্তাদের বেশি দিব এবং তাদেরকে আমি উদারভাবে তুলে নিব, বুকে তুলে নিব। তারপরে আমি লয়ারদের সাথে নিয়ে, অ্যাকাউন্টেন্টদের সাথে নিয়ে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ইন্টিগ্রেট করব, সিকিউরিটি ইমপ্রুভ করব, ব্যবসার মডেলকে ইমপ্রুভ করব, করে প্রফিট বাড়াবো। আমি যে এত টাকাতে কিনলাম ব্যাংকটাকে, সম্ভবত আজকে 15 বছর পরে, প্রায় 25 বছর পরে বলছি যে আমার জয়যুক্ত হওয়ার কারণ বোধহয় এই যে ইন্টিগ্রেশন অফ হার্টস, যেটা আমরা শিখেছি একজন মোবিলের ইন্টিগ্রেশন ফেইলিউর থেকে। তো এখন আপনি 5টা প্রতিযোগী ব্যাংক 3 দিন আগ পর্যন্ত একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করত, হঠাৎ করে রাষ্ট্রায়ত্ত করলেন, সরকার টাকা দিল, ব্যাংকটা ঠিক হয়ে গেল, ওরে অন্যরা ছেড়ে দিবে? অন্য প্রতিযোগী ব্যাংকগুলো ছেড়ে দিবে? প্রচণ্ড কাদা ছোড়াছুড়ি শুরু হবে কিছুদিন পরে। সবচেয়ে বেশি কাদা ছোড়াছুড়ি হবে যারা ফেল করবে। এবং আমরা কি আমাদের দেখেন, যখন নাকি ক্রাইসিসের সময় সিটি ব্যাংকে 2007-08 ওনার মনে আছে, দেদীপ্যমান অবস্থায়, এটা বলে শেষ করতে চাই, আমাদেরকে করা হলো গুড ব্যাংক ব্যাড ব্যাংক। আমাদের স্ট্র্যাটেজি ছিল যে গুড ব্যাংকটাকে ব্যাড ব্যাংকটাকে আস্তে আস্তে ছোটো করে ফেলবো, একদম মিয়ে ফেলবো, গুড ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দেব, গুড ব্যাংকটাকে বড় করব। এইটার দায়িত্ব দেওয়া হলো কাকে? আমাদের ওয়ান অফ দ্য বেস্ট রিস্ক ম্যানেজার মাইকেল করবেট, যার নাম ইতিহাসে দেদীপ্যমান হয়ে থাকবে মার্জার এন্ড ইন্টিগ্রেশনের। মাইক করবেটকে কি পুরস্কার দেওয়া হলো পরবর্তীকালে? আপনি দেখেন পরে, তাকে পুরস্কার দেওয়া হলো গ্লোবাল সিটি ব্যাংকের সিও করা হলো তার সাকসেসের জন্য। এই যে গুড ব্যাংক ব্যাড ব্যাংক কনসেপ্ট, আমাদের এখানে তো লোকেরা বুঝেই না গুড ব্যাংক ব্যাড ব্যাংক কাকে বলে। এই 5টা ব্যাংকের এক করে কিভাবে বেনিফিটটা তুলে ধরবো, কিভাবে প্রফিটেবিলিটি বাড়াবো, কিভাবে লোকজনের কাছ থেকে বেস্টটা আদায় করে নিব। তো আপনি এগুলো যদি না পারেন, তা আপনি খালি আরেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাড়ালেন। আপনি প্রাইভেট সেক্টর ব্যাংকে ঠিক করতে চান, অনেক কিছু করতে চান, 14টা ব্যাংকের বোর্ড চেঞ্জ করেছেন, ফ্যান্টাস্টিক। আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা সংস্কারও করলেন না। সো আমরা একেবারে শেষের তারা দিকে, জানেও না জি, কি করবে। একেবারে শেষের দিকে 5 মিনিট সময় দুজনের জন্য, 2.5 মিনিট করে ক্লোজিং রিমার্কস ডক্টর পারভেজ ইমদাদ। আমি আমার শেষ অবজারভেশন খুবই সংক্ষিপ্ত। সামনে নির্বাচন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অপেক্ষা করছি, মানুষ অপেক্ষা করছেন। আমি সাজেস্ট করছি, এবং নিশ্চয়ই এটা অনেকেরই মনে আছে, যে রাজনৈতিক দলগুলো মানুষের কাছে তাদের ম্যানিফেস্টোটা, ইলেকশন ম্যানিফেস্টো যেটা, সেটা মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করবেন, শুধু যে কেন্দ্রীয়ভাবে টেলিভিশনে বা ইয়েতে তা না, মানুষের কাছে যে, এবং স্থানীয় যারা রিপ্রেজেন্টেটিভ, যারা ক্যান্ডিডেট আছেন, তাদের মাধ্যমে যে ওই পার্টি ম্যানিফেস্টো, যেমন খুব ভালো একটা এক্সাম্পল 31 দফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের, জনাব তারেক রহমানের, সেটা যেমন অনেক দিক আছে, অনেক কিছু যেটা অ্যাড্রেস করার, তার সঙ্গে বর্তমান চ্যালেঞ্জগুলোকে ইয়ে করে, এত পলিটিক্যাল পার্টিগুলো তাদের মেইন পয়েন্টসগুলো ম্যানিফেস্টোর সঙ্গে আপডেট করে, এখনকার যে চ্যালেঞ্জগুলো করে, যদি তাদের প্রার্থীদের মাধ্যমে মানুষের কাছে, হোয়াট আই ট্রাই টু সে দ্যাট কানেক্টিং উইথ দ্য পিপল, এবং এখন টেকনোলজির মাধ্যমে এটার সুবিধা অনেক আছে। দ্বিতীয় হচ্ছে যে এখানে উদ্দেশ্যটা হবে জনসম্পৃক্ত উন্নয়ন, যে উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের সম্পৃক্ততা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, অংশগ্রহণ থাকবে। এই 3টা একেবারে কথায় না, কাজে যদি ইমপ্লিমেন্ট করতে পারে, আমাদের সফলতার ইনশাল্লাহ আমরা খুবই আশা করতে পারি। আর শেষে আমি বলতে চাচ্ছি যে জ্ঞানটার দিকে, জ্ঞানের অনুশীলন, বিশ্লেষণ, তার সঙ্গে দক্ষতা, কারণ আমাদের বাংলাদেশের সম্ভাবনাটা, আমাদের দেশের মানুষের একটা খুব, ইটস এ ভেরি ব্রাইট, অ্যাক্টিভ, মানে প্রোডাক্টিভ হিউম্যান ফোর্স। তো ইনশাল্লাহ এইটাকে, ইফ ইউ ব্রিং দেম ক্লোজার টু নলেজ অ্যান্ড স্কিলস,
দের ইজ নো এডুকেশন সেক্টরের উপর খুব জোর দিতে হবে। অনেক কথা আছে এই প্রসঙ্গে, নিশ্চয়ই ইনশাআল্লাহ ফিউচারে আমরা আপনার বিভিন্ন অনুষ্ঠানে আপনার অনুষ্ঠানে আমরা আলোচনা করতে পারব। সবার সর্বাঙ্গীন সুখ শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। মিস্টার মামুনুর রশীদ। আমি আরও চেষ্টা করছি, কিন্তু আগে বেশি বলে ফেলেছি বলে মনে হয়। না না, যে সম্প্রতি একটা বৃহৎ পত্রিকা একটা জরিপ করেছে এই সরকারের উপরে, তো ওগুলোতে চাচ্ছি না, সবগুলোর নাম্বার যেগুলোতে কম পেয়েছে সবচেয়ে বেশি, মানে ৭৫% প্রায় বিরুদ্ধে চলে গিয়েছে, তাদের মধ্যে হচ্ছে তরুণদের কর্মসংস্থান, দুর্নীতি হ্রাস, পাচারকৃত অর্থ ফেরত, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো আমি এই চারটার মধ্যে মনে করি, ওটা জানা কথা, সবাই ভোট দিয়েছে, যদিও আমরা যারা ইকোনমিক্স পড়েছি ১৩৪২ জন উত্তরদাতা মোটেই ওয়েল রিপ্রেজেন্টেশন নয়। তারপর আমি ধন্যবাদ দিতে চাই, কারণ প্রশ্নগুলো খুবই সুইটেবল ছিল প্রশ্নগুলো। অন্তত যদি বাড়াতে পারতেন উত্তরদাতার সংখ্যা খুবই ভালো হতো রিফ্লেক্টেড হতো নতুন সরকারের মধ্যেও। তারপরে আমি এটার উপর জোর দিই এবং এটাকে আমি সমর্থনও করি, এটাকে আমি অ্যাকসেপ্টও করি জরিপটাকে। তো সেই ক্ষেত্রে আমি শুধু একটার উপরে জোর দিতে চাই, কন্টিনিউয়াসলি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এইটাকে যদি আপনি ধাক্কা দিতে পারেন, ওইটার মাধ্যমে বেরিয়ে আসবে তরুণদের কর্মসংস্থান, ওইটার মাধ্যমে বেরিয়ে আসবে রাইট পারসন ফর দ্য রাইট জব, ওইটার মাধ্যমে বেরিয়ে আসবে জনগণের পাধিকার কিভাবে নিশ্চিত হবে, ওইটার মাধ্যমে বেরিয়ে আসবে কেন আইনি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি হয়, ওইটার মাধ্যমে বেরিয়ে আসবে কেউ যাতে কর ফাঁকি না দিতে পারে, ওইটার মাধ্যমে বেরিয়ে আসবে প্রত্যেকে যাতে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে, এবং সরকার দ্বারা কিংবা জনগণের দ্বারা প্রদত্ত ক্ষমতার যাতে অপব্যবহার না করে তারা যাতে জনগণের সেবক হতে পারে। এই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর রয়েছে ওই দুর্নীতি লাঘবে। সুতরাং আমি কান পেতে আছি যে দুর্নীতি লাঘবে, আমি দুর্নীতি দূরীকরণের কথাও বলছি না, দুর্নীতি লাঘবে পরবর্তী সরকার কিভাবে আটঘাট বেঁধে নামতে পারে। এখানে কি প্রযুক্তিকে কাজে লাগাবে, বিদেশ থেকে লোক নিয়ে আসবে, বিশ্বব্যাংকের সহায়তা চাইবে, কিভাবে কার্যকরণ করবে, এবং যেটা উনি শুরুতেই বলেছিলেন যে ইনস্টিটিউশনাল ইফেক্টিভনেস, এইটাকে কাজে লাগাবে, এবং যাতে করে আমাদের অর্জিত সাফল্যটা আমরা মানে সাস্টেনেবল করতে পারি। হোয়াট এভার মিনিমাম হোক, আমরা প্রচুর জিনিস চাই, ওই যে আইসক্রিমের খাওয়ার স্বাধীনতার মতো এত স্বাধীনতা চাই না। আমরা শুধু চাই ভাই দুর্নীতি দমনের ক্ষেত্রে কোমর বেঁধে নেমে যান, দেখবেন আপনি শিক্ষার দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, নিয়োগের দুর্নীতি, দুর্নীতির দুর্নীতি, বিচারালয়ের দুর্নীতি, সব কিছু কমে যাবে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুনুর রশীদ এবং মিস্টার ডক্টর পারভেজ ইমদাদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথি অত্যন্ত বিশেষজ্ঞ বলা যেতে পারে অর্থনীতির ক্ষেত্রে এবং অর্থনীতির ভেতরকার মানুষ। অর্থনীতির আলোচনায় রাজনীতি গুরুত্ব পেয়েছে এবং স্বাভাবিকভাবেই একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, এবং অনেক রকমের সমস্যা তারা তুলে ধরেছেন। এই প্রতিটি সমস্যাগুলোকে যেভাবে সমাধানের কথা তারা চিহ্নিত করেছেন সেটা আলোচনা করতে গেলে আরও বেশ খানিকটা সময় নিতে হবে, আমার হাতে সেই সময় নেই। এবং নির্বাচনের আগে যে অর্থনীতির চ্যালেঞ্জগুলো সেভাবে কিভাবে মোকাবেলা করা যাবে, কিন্তু আমার মনে হয় না যে সরকারের হাতে সেই পরিমাণ সময় বা সেই পরিমাণ দায়িত্ব তারা এখন আর নিতে পারেননি বা সুযোগ আছে। মূল ফোকাসটা যদি তারা আন্তরিক হন নির্বাচনের দিকে দেয়াই ভালো, কিন্তু নির্বাচনের পরে আসলে এই চ্যালেঞ্জগুলো নতুন যে সরকার আসবে সেই সরকারকে মোকাবেলা করতে হবে। তাদের জন্য একটা ইতিবাচক দিক থাকবে যে তারা জনসমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন, কিন্তু চ্যালেঞ্জগুলো তারা কিভাবে মোকাবেলা করবেন সেটা একটা বড় প্রশ্ন, এবং সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন সেটা যদি ভোটাররা বুঝতে যায় তাহলে এখনই তাদের ম্যানিফেস্টোতে সেগুলোর দেখতে চাইবে মানুষ। আমি এই সমস্যার সমাধান করব, কিন্তু এই সমস্যার প্রেক্ষাপটটা কি, সমস্যাটা কোত্থেকে উদয় হলো, এই সমস্যাটা কিভাবে আপনি সমাধান করবেন সেটা কিন্তু পরিষ্কার করা দরকার। অধিকাংশ ক্ষেত্রেই, প্রায় সকল ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে সেটা করেন না। সামনে এলডিসি গ্রাজুয়েশনের প্রশ্ন আছে, আপনি অনেক চ্যালেঞ্জের কথা আমরা আলোচনা করি। এতদিন পর্যন্ত গত কয়েক বছর ধরে কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে কোনো উদ্যোগ আমরা দেখিনি। নতুন যারা ক্ষমতায় আসবেন তারা কীভাবে, তাদের হাতে সময় খুব কম থাকবে, সেটাও তারা পরিষ্কার করে আসলে জনগণকে জানানো উচিত। তাতে বোঝা যাবে যে আসলে
সমস্যার সমাধানগুলো তারা কীভাবে করবেন। মানুষ এখনই বুঝতে চাইবে যে অর্থনীতির সমস্যাটা সমাধান করবার জন্য কে দায়িত্ব পাবেন, পররাষ্ট্র বিষয়ক সমস্যার সমাধানের জন্য কে দায়িত্ব পাবেন, আইন শৃঙ্খলা সমস্যার সমাধানের জন্য কে দায়িত্ব পাবেন, এগুলো কিন্তু জনগণের কাছে স্পষ্ট নয়। এবং এগুলো না করতে পারলে এগুলো আসলে ভোটারদেরকে এক ধরনের বিভ্রান্ত করা বা এক ধরনের প্রতারণা বললেও ভুল হবে না, যদি এই কাজগুলো আমাদের রাজনৈতিক দলগুলো এত অভিজ্ঞতা, এত ত্যক্ততিক্ত অভিজ্ঞতা, এত ত্যাগের পরে না করেন। আমরা আশা করব যে সেই কাজগুলো তারা করবেন এবং এই আলোচনার মধ্যে ওনারা সিভিল সোসাইটি, আমলাতন্ত্র, রাজনীতিবিদ সবার ভূমিকা টেনে আনবার চেষ্টা করেছেন এবং সবার দুর্বলতাও চিহ্নিত করবার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে এটা আমাদের জাতিগত দুর্বলতা এবং এই দুর্বলতা আমাদের সম্মিলিতভাবে কাটাতে হবে, তবে নেতৃত্বের ভূমিকাটা সবচেয়ে বেশি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।